আজকে আসছি নাটোর জেলায় অবস্থিত উত্তরা গণভবন বা দীঘাপতিয়া রাজবাড়ি, যা 18 শতকে নির্মিত। দীঘাপতিয়া মহারাজাদের বাসস্থান। এটা বাংলাদেশের নাটোর শহরে অবস্থিত। নাটোর শহর থেকে প্রায় 2.4 কিলোমিটার দূরে প্রাসাদটি অবস্থিত। বর্তমানে এটি উত্তরা গণভবন বা উত্তরাঞ্চলের গভর্নমেন্ট হাউস নামে পরিচিত। 1972 সনের 9 ফেব্রুয়ারি শেখ মুজিবুর রহমান দীঘাপতিয়া রাজবাড়িকে উত্তরা গণভবনে নামকরণ করেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা রাজা দয়ারাম রায় নাটোর রাজ্যের রাজা রাম জীবনের দেওয়ান ছিলেন। দীঘাপতিয়া রাজবংশের প্রতিষ্ঠাতা দয়ারাম রায় 1680 থেকে 1760 বঙ্গাব্দ এবং 1734 সালে প্রায় 43 একর জমির উপরে এই দীঘাপতিয়া প্রাসাদটি নির্মাণ করেন এবং প্রাসাদের কিছু ভবন নির্মাণ করেন। রাজবংশের ষষ্ঠ রাজা প্রমোদনাথ রায়ের আমলে 1897 সালের 10ই জুন নাটোরের ডোমপাড়া মাঠে 3 দিনব্যাপী বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের এক অধিবেশন আয়োজন করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক বরেণ্য ব্যক্তি এ অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেন। তবে শেষ দিন 1897 সালের 12ই জুন প্রায় 18 মিনিট ব্যাপী এক প্রলয়ঙ্করী ভূমিকম্পে প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হলে রাজা প্রমোদনাথ রায় সম্পূর্ণ প্রাসাদ কমপ্লেক্সটি পুনর্নির্মাণ করেন। রাজা প্রমোদনাথ রায় চারদিকে সীমানা প্রাচীর দিয়ে বেষ্টিত রাজবাড়ির ভিতরে বিশেষ কারুকার্য খচিত মূল ভবন সহ ছোট বড় মোট 12টি ভবন নির্মাণ করেন। তিনি 1897 সাল থেকে 1908 সাল পর্যন্ত 11 বছর সময় ধরে বিদেশি বিশেষজ্ঞ, প্রকৌশলী ও চিত্রকলার দেশি মিস্ত্রিদের সহায়তায় 41.5 একর জমির উপরে এই রাজবাড়িটি পুনর্নির্মাণ করেন। তিনি মোগল ও পাশ্চাত্য রীতির মিশ্রণে কারুকার্যময় এই নান্দনিক ভবনটি এক বিরল রাজভবন হিসেবে গড়ে তোলেন, যা অসম্ভব সুন্দর দেখতে। আপনারা আসলেই দেখতে পাবেন। এর নামকরণ হয়েছিল 1947 সালে। দেশ বিভাগের পর দীঘাপতিয়া রাজা দেশ ত্যাগ করে ভারতে চলে যান। 1950 সালে জমিদারি অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন পাস হওয়ার পরে এই দীঘাপতিয়া রাজপ্রাসাদটি রক্ষণাবেক্ষণে বেশ সমস্যা দেখা দেয়। এই সমস্যার সমাধানে দীঘাপতিয়া মহারাজাদের এই বাসস্থানকে 1967 সালের 24শে জুলাই তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনায়েম খান গভর্নরের বাসভবন হিসেবে উদ্বোধন করে এবং পরে বাংলাদেশ স্বাধীন হলে 1972 সালের 9 ফেব্রুয়ারিতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান এক আনুষ্ঠানিকতার মাধ্যমে এর নাম পরিবর্তন করে উত্তরা গণভবন ঘোষণা করেন। তিনি 1972 সালের 9 ফেব্রুয়ারি এই ভবনের মূল প্রাসাদের ভেতর মন্ত্রিসভার বৈঠক আহ্বান করেন। সেই থেকে এই ভবনটি উত্তরা গণভবনের প্রকৃত মর্যাদা লাভ করে। দেখতেই পাচ্ছেন প্রাসাদের মূল ফটকটা এপাশে ওপাশে দুই পাশে একই রকম স্থাপত্য শিল্প দিয়ে বানানো হয়েছে। প্রাসাদের পেছন দিকে রয়েছে ফোয়ারা সহ একটি সুদৃশ্য বাগান। বাগানের এক কোণে রয়েছে প্রমাণ আকৃতির মার্বেল পাথরের একটি নারী মূর্তি। 1947 সালের পর অবশ্য এই ভবনে আর কেউ বসবাস করেনি। বর্তমানে এটি দর্শনার্থীদের জন্য বিশেষ ব্যবস্থায় নাটোর জেলা প্রশাসকের অনুমতি সাপেক্ষ উন্মুক্ত রয়েছে এবং আজ 1 বছর হলো আবার এটা উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনগণের জন্য, যাতে প্রতিটা টুরিস্ট এবং অন্যান্য বিভিন্ন জায়গার বিভিন্ন লোকজন এসে এটা দেখতে পারে এবং জানতে পারে এর ইতিহাস।
এর স্থাপত্য শিল্প দিঘাপতিয়া রাজবাড়িতে মোট ১২টি ভবন আছে। এগুলোর মধ্যে প্রধান প্রাসাদ ভবন, কুমার প্রাসাদ ভবন, প্রাসাদ ভবন, কাছারি ভবন, ৩টি কর্তারানীর বাড়ি, প্রধান ফটক, রান্নাঘর, মোটর গ্যারেজ, ড্রাইভার কোয়ার্টার, স্টাফ কোয়ার্টার, কোষাগার ভবন উম, ও সেন্ট্রি বক্স ভবন সহ অন্যান্য ভবনের দরজা জানালা সবই মূল্যবান কাঠ দ্বারা নির্মিত। আপনারা দেখতেই পাচ্ছেন এর মাঝে কিছু ভবনের ধ্বংসস্তূপ এখন অবধি রয়েছে, যা আহ, পুনরায় আর নির্মাণ করা হয়নি, এবং কিছু আহ, কিছু এখানে রাজবাড়ির এলাকায় একটি পরিখা ও উঁচু প্রাচীর দ্বারা বেষ্টিত ছিল। এর পূর্ব পাশে একটি ৪ তলা বিশিষ্ট পিরামিডকৃত প্রবেশদ্বার আছে। এটা দেখতে পাচ্ছেন এখানে তখনকার সময় রানীরা এখানে বসে আলাপ আলোচনা করতো, এবং এবং তখনকার সময় বিভিন্ন ধরনের কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম, আচার শুকানো, মরিচ শুকানো, বিভিন্ন ধরনের কাজকর্ম করতেন রানী এখানে বসে তাদের সাথীদের নিয়ে, এবং তাদের দাসীদের সঙ্গে এখানে বৈঠক করতেন। দীঘাপতিয়া রাজবাড়ির মূল প্রাসাদটি পূর্বমুখী একতলা ভবন। প্রাসাদের ব্লকটি ৩০.৪৮ মিটার দীর্ঘ। দীর্ঘ দীর্ঘ ইংরেজিতে ই অক্ষরের আদলে নির্মিত। এই প্রাসাদটি সম্মুখভাগে রয়েছে সামনের দিকে অভিক্ষিপ্ত ৩টি বারান্দা আছে। সমস্তটাই প্লাস্টারের মাধ্যমে অঙ্কিত ফুল নকশায় শোভিত। প্রাসাদটি প্রশস্ত ও উঁচু একটি হলঘর আছে, এবং এর শীর্ষে একটি প্রকাণ্ড গম্বুজ আছে। কক্ষটির উচ্চতা প্রায় ৭.৬২ মিটার। এই গম্বুজের নিচে দিয়ে হলঘরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাসে আসা যাওয়ার ব্যবস্থা রয়েছে। হলঘরের মাঝখানে রাজার আমলে তৈরি বেশ কিছু আসবাবপত্র রয়েছে। এছাড়া হলরুমে কারুকার্য খচিত একটি বড় সোফা আছে, যা একসঙ্গে ৪ জন লোক বসতে পারে। এই সোফায় বসলে দেয়ালে আটকানো বড় আয়নায় প্রত্যেককে দেখতে পেত। এই ভবনের উঁচু পর্যায়ের কোনো এক সভা হলে এ রুমে হয়। উপরে রয়েছে রঙিন ঝাড়বাতি। হলরুমের পাশে রয়েছে আরেকটি বড় ঘর। পাশের রান্নাঘর থেকে এ ঘরে সরাসরি আসা যায়। এই ভবনের এক পাশে একটি ঘরে রাজসিংহাসন অবস্থিত। তার পাশের ঘরটি হলো রাজার শোবার ঘর। এ ঘরে এখনো রাজার খাটটি আছে। প্রাসাদের এই ব্লকটিতে ৯টি শয়নকক্ষ, একটি অভ্যর্থনা হল, একটি ডাইনিং হল ও একটি সম্মেলন কক্ষ আছে। প্রাসাদের দক্ষিণ ব্লকটিতে এই একই রকম ইংরেজি ই অক্ষরের আদলে নির্মিত। এর সামনে ঝর্ণা সমৃদ্ধ একটি আকর্ষণীয় বাগান আছে। ৪ কোণের ফাঁকা চত্বরে মার্বেলের তৈরি নারী ভাস্কর্য আছে। ব্লকের সামনে একটি প্রশস্ত বারান্দা উন্মুক্ত আছে প্রধান হল রুমে, এবং এর পরে সারি সারি কক্ষ অবস্থিত। প্রধান প্রাসাদের ব্লকটির নিকটেই দক্ষিণে কুমার প্যালেস নামে একটি সুন্দর দ্বিতল ভবন আছে, এবং এর পাশে একটি ছোটখাটো চিড়িয়াখানা আছে, যেখানে বিভিন্ন প্রজাতির হরিণ রয়েছে, এবং এর পাশ দিয়ে আরেকটু সামনে গেলে এখানে 2টা ময়ূর ছিল, তিথি এবং মিতি নামে, যা এখন আপাতত একটাই আছে, এবং অন্যটি গত বছর মারা যায়। এখানে বিভিন্ন ধরনের গিনিপিগ, বানর এবং বিভিন্ন প্রজাতির কবুতরও ছিল। আমরা এখান থেকে ঘুরে আসি।
এরপরে কুমার প্যালেসের এখানে দেখি এর উপরতলায় 4টি শয়নকক্ষ ও একটি ড্রেসিং রুম আছে, আর নিচে রয়েছে সারি সারি কক্ষ। খানজাঞ্জিখানার ছোট ভবনটিতে কুমার প্যালেসের পেছনে অবস্থিত একতলার ম্যানেজার অফিসটি উত্তর দিকে প্রবেশপথের নিকটে অবস্থিত। প্রধান ব্লকের দক্ষিণে একতলা রানীমহল এবং আরও কিছু ভবন অবস্থিত। এখানে অতিথি ভবন, আস্তাবল, কর্মচারীদের কোয়ার্টার ইত্যাদি সবকিছুই সময়ের সাথে সাথে এবং 1897 সালের ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়, যার অংশবিশেষ এখনো কিছুটা রয়ে গেছে। এই প্রাসাদের ভিতরে বহু প্রাচীন ও দুর্লভ প্রজাতি গাছের সমাবেশ ও সমারোহ। ঢাকায় জাতীয় স্মৃতিসৌধের শোভাবর্ধনকারী বেশিরভাগ গাছগুলা এখান থেকে নেওয়া। এখানে রোপণকৃত ফুল ব্রাউনিয়া ও ককেসিয়া এখানকারই। এছাড়া বিভিন্ন ধরনের বৃক্ষের মধ্যে আছে রাজাশোক, সুরভি, পারিজাত, হাপা মালি, কর্পূর, হর্তকী, যষ্টিমধু, মাধবী, তারাঝরা, মাইকাস, নীলমণিলতা, হৈমন্তী সহ বিভিন্ন ধরনের দুর্লভ প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষের সমারোহ। উত্তরা গণভবনের সর্বাধিক উল্লেখযোগ্য অংশ ইটালির গার্ডেন বাগানটির আসবাবপত্র রাজা দয়ারাম ইটালি থেকে আনিয়েছিলেন। সিফাতে কালো রঙের মার্বেল পাথরের মূর্তি ছিল এখানে। এটা সবচেয়ে সুন্দর মূর্তি এখানকার উপভোগ্য। ব্রেঞ্চগুলো কলকাতা থেকে আনানো হয়েছিল। পাহাড়ি কন্যা পাথরের মূর্তিটির এখাদ ভেঙে যায় আনার সময়। পরবর্তীতে রাজা এটি সোনা দিয়ে বাধাই করে দিয়েছিলেন। উত্তরা গণভবন চত্বরে গোলপুকুর, পদ্মপুকুর, শ্যামসাগর, কাছারিপুকুর, কালীপুকুর, কেষ্টজির পুকুর নামে 6টি পুকুর ছিল। এটা এখন সব একত্রে একটা বড় দিঘি আকারে রয়েছে। এছাড়া গণভবনের ভিতরে চারপাশে সুপ্রশস্ত পরিখা রয়েছে। প্রতিটা পুকুর পরিখায় শান বাঁধানো একটি ঘাট আছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুকুরগুলোর মাঝে ভরাট হয়ে গিয়েছে এবং ঘাট ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। প্রাচীন এই অবকাঠামোকে ঘিরে অসহ্র আম, জাম, লিচু, কাঁঠাল, মেহগনি, পাম ও চন্দন গাছসহ বিভিন্ন দুর্লভ জাতের গাছ লাগানো আছে। অযত্নে আর অবহেলায় ইতিমধ্যে অনেক গাছ বিলুপ্ত হয়ে গেছে, এখন আবার নতুন করে লাগানো হচ্ছে। উত্তরা গণভবনের পুরাতন ট্রেজারি ভবনে স্থাপত্য সংগ্রহশালায় ছিল বিভিন্ন রাজার আমলের অন্তত শতাধিক জিনিসপত্র ও দুষ্প্রাপ্য সামগ্রী। অতীতের সাথে বর্তমানের মেলবন্ধন তৈরি করা হয়েছে এই সংগ্রহশালায়, যার কারণে কিছু জিনিসপত্র আহ, নতুন যোগ করা হয়েছে। সংগ্রহশালার করিডোরে রাজা প্রমোদনাথ প্রমোদনাথ রায়ের ছবি আর রাজবাড়ির সংক্ষিপ্ত বিবরণীও দেওয়া ছিল। মার্বেল পাথরের রাজকীয় বাথটব এবং ডান পাশের কক্ষে রাজার পালঙ্ক, ঘূর্ণিয়মান চেয়ার টেবিল, আরাম চেয়ার আর ড্রেসিং টেবিল স্থাপন করেন যেন তৈরি করা হয়েছে রাজার শয়নকক্ষ। তার শয়নকক্ষের প্রত্যেকটা জিনিসই অ্যাভেলেবল ছিল। বাম পাশের দ্বিতীয় কক্ষে শোভা বাড়াচ্ছে রাজসিংহাসন, রাজার মুকুট আর রাজার গাউন, আর আছে মার্বেল পাথরের থালা, বাটি, কাচের জার, পিতলের গোলাপদানি, জলদানি, চীনামাটির ডিনার সেট। এই কক্ষে লেখক গবেষকরা অনায়াসে লেখার উপাদান পেয়ে যাবেন। রাজপরিবারের লাইব্রেরি, বই আর শেষ রাজার প্রতিভা নাথ রায়ের ইন্স্যুরেন্স বিষয়ক কাগজপত্রের মাধ্যমে অনেক কিছুই জানতে পারবেন লেখকরা। এই কক্ষে রাজকুমারী ইন্দু প্রভা চৌধুরানী সুলেখক
ইন্দুপ্রভাকে রাখা হয়েছে তার পিতলের ছবির ফ্রেমে, আর তার ব্যক্তিগত ডায়েরি, আত্মজীবনী ও পাণ্ডুলিপি ও তার কাছে লেখা স্বামী মহেন্দ্রনাথ চৌধুরীর রাশি রাশি চিঠিও ছিল। দর্শনার্থীদের জন্য ইন্দুপ্রভার লেখা বঙ্গোপসাগরের কবিতাটি ফ্রেমে বাঁধাই করে দেয়ালে টাঙানো ছিল। ৬৭ লাইনের এই কবিতায় মুগ্ধ কবি বঙ্গোপসাগরের অপরূপ সৌন্দর্য বর্ণনা করেন। করিডোর ছাড়া সংগ্রহশালার ১০টি কক্ষের বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে দৃষ্টিনন্দন আসবাবপত্র, বিশেষ করে রকমারি সব টেবিলের মধ্যে ডিম্বাকৃত টেবিল, গোলাকার টেবিল, দোতলা টেবিল, প্রসাধনী টেবিল, অষ্টভুজ টেবিল, চতুর্ভুজ টেবিল, কর্নার টেবিল ও গার্ডেন ফ্যান কাম টি টেবিল। আরো বিভিন্ন রকমের টেবিল ছিল। প্রায় ৩০০ বছর আগে ১৭৩৪ খ্রিস্টাব্দে দয়ারাম রায় উত্তরা গণভবন খ্যাত দিঘাপতিয়া রাজবাড়ির এই গোড়াপত্তন করেন। ১৮৯৭ সালের প্রলয়ঙ্করী ভূমিকম্পে রাজবাড়িটি ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর থেকে ১৯০৮ সাল পর্যন্ত ১১ বছর ধরে বিদেশি বিশেষজ্ঞ ও প্রকৌশলীদের, চিত্রশিল্পী এবং কারিগরদের সহায়তায় এই নয়নাভিরাম রাজপ্রাসাদটি আবার নতুন করে নির্মাণ করা হয়। দিঘাপতিয়া রাজপরিবারকে নিয়ে এই সংগ্রহশালার পরিণতি দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন, এটা ছিল রান্নাঘরের পাশে একটি মোটর। এটা সম্ভবত তখনকার আমলে এই মোটর ব্যবহার করে পানি উত্তোলন করা হতো, যার পানি এখানে রান্নার কাজে এবং বিভিন্ন কাজে ব্যবহার করা হতো। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের নামফলক মূর্তি, শ্বেতপাথরের মূর্তি, অবক্ষয় মূর্তি, রাজার এবং ২টা কামান ছিল। ইটালি থেকে নিয়ে আসা মার্বেল পাথরের মূর্তি ছিল উত্তরা গণভবনে। এখানে বিশাল হলরুমের একটা ছবি টাঙানো ছিল। দিঘাপতিয়া রাজার মনোগ্রাম সহ ছবি এবং কালো পাথরের মূর্তি। উত্তরা গণভবনের মূল প্রাসাদের ছবি এবং গণভবনের প্রবেশদ্বারের ছবি এবং দিঘাপতিয়া গভর্নরের বাসভবনের নামফলকের ছবি এখানে দেওয়া ছিল। আপনারা চাইলে এখানে আসতে পারেন। অসম্ভব সুন্দর একটি জায়গা। আপনারা এখানে আসলেই বুঝতে পারবেন। আপনারা এখন হয়তো প্রশ্ন করতে পারেন যে আমরা শুধু বলছি কিন্তু দেখালাম না কেন, ভিডিওটা করিনি কেন? কারণ এখানে ভিতরে ভিডিও করাটা নিষেধ ছিল, যার কারণে আমাদের ভেতরে যাবার পরে কোনো ধরনের কোনো ভিডিও কিংবা ফোন ইউজ করা যায়নি। যার কারণে আমরা ভেতরের ভিডিওগুলো করতে পারিনি। শুধুমাত্র ভেতরে কি কি জিনিসপত্র আছে, কি ব্যবহার করা যায় বা এখন ব্যবহার করা হচ্ছে, এই জিনিসগুলো আপনাদের জানালাম এবং প্রাচীন স্থাপত্য শিল্পের কি কি জিনিসপত্রগুলো ছিল সেটা জানিয়ে দিলাম। আপনারা এখানে সরাসরি আসলে পৌর কমিশনারের অনুমতি নিয়ে ভিতরে গিয়ে দেখতে পারেন কোথায় কেমন কি আছে, তাহলে বুঝতে পারবেন আদি স্থাপত্য শৈলী কত সুন্দর। এটা এটা প্রাসাদের উল্টো পাশ থেকে পুরোপুরি দেখা যায়, যার কারণে আবারও একবার আপনাদের দেখিয়ে দিচ্ছিলাম উত্তরা গণভবনের মূল প্রাসাদটি। আমাদের প্রাসাদটা ঘোরাফেরা শেষে আমরা বের হয়ে আসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন এখানে প্রাসাদ থেকে বের হবার সময় মূল দরজাতেও এই একই কারুকাজ খচিত মূল ফটকটা, যেটা বাহির থেকেও যতটা সুন্দর এবং ভেতর থেকে ঠিক ততটাই সুন্দর দেখতে।
এর চারপাশ যে প্রশস্ত পরিখাটা ছিল, এটাই সেই পরিখা যার মাঝখানে গণভবনটি প্রতিষ্ঠিত করা হয়েছে এবং এর চারপাশেই বিশাল পরিখা। এই ডান পাশ দিয়ে পরিখা গিয়ে পুরো গণভবনটা ঘুরে বাম পাশ দিয়ে এসে শেষ হয় এবং এই গণভবনের মূল রাস্তাটা এই পরিখার মাঝখান দিয়েই। আমরা গণভবনটা ঘোরাফেরা শেষে বের হয়ে আসি। আপনারা চাইলে আসতে পারেন নাটোর গণভবনে।